আচ্ছা, পুরো প্রসেসটাই আমরা অনেকগুলো গাইডলাইন বা অনেকগুলো স্টেপ দেখেছি এবং চেষ্টা করছি প্রত্যেকটা স্টেপ সম্পর্কে বিস্তারিত জানতে। তো একটা জার্নাল আর্টিকেল লেখা হয়ে যাওয়ার পরে আহ, দ্বিতীয় যে সব থেকে চ্যালেঞ্জিং বিষয়টা থাকে সেটা হচ্ছে আমাদের ওই জার্নাল আর্টিকেলটা পাবলিশড করা, একটা ভালো জার্নালে পাবলিশড করা। তো একটা ভালো জার্নালে পাবলিশড করতে হলে আহ, কোন কোন প্রসিডিউরের আন্ডার দিয়ে যেতে হয় বা কতগুলো স্টেপ পার করতে হয়, এর জন্য আমরা একটা কোর্স ডিজাইন করছি, A to Z গাইডলাইন অফ পাবলিশিং এ জার্নাল পেপার। বিশেষ করে যারা প্রথমবারের মতো একটা পেপার পাবলিশ করতে চাচ্ছেন, একটা পেপার লিখেছেন এবং এরপরে পাবলিশ করতে চাচ্ছেন, কিন্তু আহ, আসলে জানি আমরা সবাই যে হচ্ছে কোন একটা জার্নালের হোম পেজে ঢুকে ওখানে গাইডলাইনগুলো ফলো করে আমাদেরকে পেপারটা এডিট করে তারপরে সাবমিট করতে হবে, কিন্তু তারপরও একদম প্রথমের দিকে বিশেষ করে যারা পেপার একটা সাবমিট করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার থাকে যে আসলে কোন স্টেপের পরে কোন স্টেপ যাব, অথবা আমার যে পেপারটা আমি লিখেছি বা আর্টিকেলটা আমি লিখেছি এটার জন্য কিভাবে একটা রাইট জার্নাল চুজ করব, ওই জার্নালটার ভালো কিনা বা জার্নালটা ইন্টারন্যাশনাল কিনা, অথবা আহ, হচ্ছে গুড ইম্প্যাক্ট ফ্যাক্টরি কিনা, বা কোন কোন ক্রাইটেরিয়া গুলো বিবেচনা করে আমার একটা জার্নাল সিলেকশন করা দরকার। এই বিষয়টাও আসলে একটু কনফিউজিং। অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে সুপারভাইজার এর আন্ডারে কাজ করছি তিনি আমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে হেল্প করেন, আবার অনেক সুপারভাইজার আছেন যে একেবারেই হেল্প করেন না। সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদেরকেই পুরো প্রসেসটা হচ্ছে করতে হয়। এই বিষয়গুলো মাথায় রেখে আসলে এই পুরো কোর্সটা হচ্ছে ডিজাইন করছি। আর এই কোর্সটার আন্ডারে আমরা কিভাবে একটা জার্নাল পেপার সিলেক্ট করতে হয়, রাইট জার্নাল, আমার আর্টিকেলটার জন্য একটা রাইট জার্নাল সিলেক্ট করতে হয়, কিভাবে সাবমিশন গাইডলাইন গুলো চেক করতে হবে, সেই অনুযায়ী একটা ম্যানুস্ক্রিপ্টটা প্রিপারেশন করতে হবে। অর্থাৎ আমরা অলরেডি তো একটা ম্যানুস্ক্রিপ্ট তৈরি করে ফেলছি, বাট হয়তোবা ওটা যে জার্নালে আমরা সাবমিট করতে চাচ্ছি সেটার অনুযায়ী ফরম্যাটিং করা নাই। তারপরে ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশনের পরে কিভাবে সাবমিট করব, পিয়ার রিভিউ প্রসেসটা আসলে কি, কিভাবে হয়ে থাকে, এবং রিভিউয়াররা যে ফিডব্যাকগুলো দিচ্ছে এগুলো রেসপন্সটা কিভাবে লিখতে হয়, এবং যদি আপনার পেপারটা একসেপ্ট হয় এই একসেপ্ট হওয়ার পর থেকে পাবলিকেশন পর্যন্ত যে হচ্ছে আরো কিছু প্রসেস আছে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের হচ্ছে এই কোর্সটার আন্ডারে। তো আজকে সবার প্রথম আমি আলোচনা করব কিভাবে একটি রাইট জার্নাল চুজ করতে হয়। বেসিক্যালি আর একটা রাইট জার্নালটা আসলে আমরা সিলেক্ট করি আমাদের আর্টিকেলটা কি টপিকের উপরে লেখা বা কি কি কোয়ালিটির লেখা, কোয়ালিটিটা কেমন, এগুলোর উপরে ডিপেন্ড করে, তাই না? কারণ হচ্ছে দেখা গেছে যে আমি একটা হচ্ছে বায়োলজির উপরে বা মলিকুলার জেনেটিক্সের উপরে একটা আর্টিকেল লিখছি, তো আমাকে কিন্তু হচ্ছে ওই রিলেটেড ওই পেপারগুলো পাবলিশ করে এমন কোনো জার্নালে ওটা সাবমিট করতে হবে। এখন মলিকুলার জেনেটিক্সের একটা আর্টিকেলকে আমি যদি অন্য কোনো মনে করেন যে ফিজিক্স কেমিস্ট্রি অ্যাস্ট্রোনমির কোনো একটা জার্নালে দিলাম তাহলে কি পাবলিশড হবে? হবে না। তো হচ্ছে যখন আমরা একটা পেপার জার্নাল সিলেক্ট করব সেক্ষেত্রে সবার আগে কি করতে হবে, আমার নিজের যে পেপারটা আছে, নিজের যে আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটা আমাদেরকে একটু ইভালুয়েট করতে হবে, দেখতে হবে যে আমাদের আর্টিকেলটার ক্যাপাবিল কোয়ালিটিটা কিরকম। হ্যাঁ, তো এই যে ইভালুয়েট করব মূলত দুটো বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমটা হচ্ছে নোভেলটি, অর্থাৎ আপনি যেই আহ, যে টপিকটা আলোচনা করেছেন বা যে মেথোডোলজিটা নিয়ে আলোচনা করেছেন সেই
টপিকটা বা মেথোডোলজিটা কতটুকু নতুনত্ব আছে, বিশেষত্ব আছে এবং কতটুকু এর হচ্ছে ওই স্পেসিফিক ফিল্ডে, যে ফিল্ডের উপর আপনার আসলে রিসার্চটা হয়েছে, ওই স্পেসিফিক ফিল্ডে এটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রথমেই হচ্ছে এটা, অর্থাৎ হচ্ছে এমন যদি হয় যে আপনার আর্টিকেলটায় কোনো নতুন কোনো খুবই নতুন ধরনের কোনো রেজাল্ট আপনি পেয়েছেন, নতুন কোনো নলেজ ইন্ট্রোডিউস করেছেন বা নতুন কোনো মেথোডোলজি ইন্ট্রোডিউস করেছেন, সেক্ষেত্রে অবশ্যই দেখা যাবে যে আপনার যে রিসার্চ পেপারটা আছে সেটা একটা ভালো, খুব ভালো ইম্প্যাক্ট জার্নালে পাবলিশড হওয়ার একটা পসিবিলিটিটা কিন্তু বেড়ে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনি অ্যাজ ইউজুয়াল একটা খুবই কমন মেথোডোলজি ফলো করে খুবই কমন টাইপ কিছু রিসার্চ করছেন, সেক্ষেত্রে কিন্তু গুড ইম্প্যাক্ট ফ্যাক্টর যে জার্নালগুলো আছে সেগুলোতে পাবলিকেশনের পসিবিলিটিটা একটু কমে যাবে। এরপরে আপনি যে রিসার্চটা করেছেন, আপনার ওই যে ফিল্ডে রিসার্চটা করেছেন, ওই ফিল্ডে এখন পর্যন্ত কি কি ধরনের রিসার্চ গ্যাপ আছে এবং আপনি কি সেগুলো সঠিকভাবে আইডেন্টিফাই করে সেটার একটি সলিউশন বের করতে পারছেন? যদি আপনার উত্তর হয় যে হ্যাঁ, আপনি আপনার রিলেভেন্ট ফিল্ডের রিসার্চ গ্যাপটা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করছেন আপনার রিসার্চ পেপারে এবং সেটার একটা সমাধান বা একটা খুব ভালো একটা রেজাল্ট আপনি হচ্ছে দেখিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেপারটা বা আপনার আর্টিকেলটা একটা গুড ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিকেশনের পসিবিলিটি বেড়ে যাবে। এরপরে আপনি কি হচ্ছে আপনার যে রিসার্চ পেপারটা আছে সেই রিসার্চ পেপারটার যে হচ্ছে রেজাল্টগুলো আছে, তারপরে আপনার যে হাইলাইটিং পয়েন্টগুলো আছে, সেই রেজাল্ট এবং হাইলাইটিং পয়েন্টগুলো অলরেডি আপনার রিলেটেড যে স্টাডিগুলো পাবলিশড হয়েছে সেগুলোর সাথে ডিফারেন্সটা কোথায়, এবং আপনার এবং তাদের যে রেজাল্ট এবং আপনাদের যে এক্সপেরিমেন্টের পার্থক্য এটা কোথায়, আপনি কি আপনার পেপারে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো আইডেন্টিফাই করে বা হাইলাইট করে দেখা দিতে পারছেন? যদি পেরে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার রিসার্চ পেপারটা একটা ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে রিলিভেন্সি, অর্থাৎ আপনি যেই ফিল্ডে কাজ করছেন বা যে টপিকটা নিয়ে কাজ করছেন, সেই টপিকটা কি হাইলি স্পেসিফাই কোনো টপিক? যেমন মনে করেন আপনি মলিকুলার বায়োলজি, আমি এতদিন একটা পেপার বারবার হচ্ছে উদাহরণ হিসেবে ব্যবহার করছি এবং আজকে ওই জার্নালটাও কিন্তু আমি একইভাবে উদাহরণ হিসেবে ব্যবহার করছি। তো ওই পেপারটায় একটা সামুদ্রিক ঘাস বা সিউইড আলভা প্রলিফেরার হাই টেম্পারেচার এবং লাইট স্ট্রেস কন্ডিশনে জেনেটিক্যাল যে মডিফিকেশন, এই মডিফিকেশনগুলো নিয়ে আলোচনা হচ্ছে করা হয়েছে। এখন এটা কিন্তু বেশ স্পেসিফিক একটা ফিল্ডের উপরে কাজ করছে এবং স্পেসিফিক কিছু রেজাল্টের উপরে কাজ করছে। এই ধরনের পেপারগুলোর ক্ষেত্রে আপনি খুব ইজিলি কিছু স্পেসিফিক জার্নাল ফাইন্ড আউট করতে পারেন। যেমন আমি ওই পেপারটা পাবলিশ করছি বায়োলজিতে, অথবা আপনি যদি কোনো ফিশারিজের উপরে বা অ্যাকুয়াকালচারের উপরে কাজ করে থাকেন তাহলে অ্যাকুয়াকালচার জার্নালে হচ্ছে এটা সাবমিট করতে পারেন। আবার এমন কিছু পেপার আছে দেখা গেছে যে যারা ওভারঅল এনভায়রনমেন্টাল ইফেক্ট নিয়ে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক স্পেসিস না করে র্যান্ডমলি বেশ কিছু স্পেসিসের উপরে কাজ করছে, অর্থাৎ তাদের যে ফিল্ডটা সেটা খুব বেশি একটা স্পেসিফাইড না, সেক্ষেত্রেও কিন্তু পেপার যে সিলেকশন সেটার ক্ষেত্রে আলাদা হচ্ছে কিছু নিয়ম আছে বা জার্নাল সিলেকশনের ক্ষেত্রে। তো আসলে আপনাকে বুঝতে হবে যে আপনার যে আর্টিকেলটা আপনি লিখেছেন এটা কতটুকু রিলেভেন্স কোন স্পেসিফিক ফিল্ডের সাথে, এবং সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে আপনার একটা রিসার্চ পেপার সিলেক্ট করতে হবে। এখন প্রথমতই হচ্ছে যখন আপনি আপনার রিসার্চ পেপারটা ইভালুয়েট করতে যাবেন, স্বভাবতই আপনার মাথায় কিন্তু কয়েকটা কোশ্চেন আসতে হবে। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে যে আমি আমার রিসার্চ পেপারটা
কাদের কাজ পর্যন্ত বা আমার অডিয়েন্স কারা এটা চিন্তা করতে হবে। স্বভাবতই যারা বিশেষ করে হচ্ছে রিসার্চ স্টুডেন্ট বা রিসার্চার তাদের সিমিলার প্রফেশনের মানুষরাই হচ্ছে অডিয়েন্স হয়ে থাকে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আসলে একটা পেপারে ফাঁকে ঝুঁকি মারার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে চাইলেই তো প্রিডেটরি জার্নালগুলোতেও কিন্তু পাবলিশ করা যায়। খুব লো কোয়ালিটি পেপার গুলো হচ্ছে সাধারণত প্রিডেটরি জার্নাল অথবা লোকাল জার্নালেও পাবলিশ করা যায়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেপারটা আছে সেটা অডিয়েন্স অর্থাৎ যাদের কাছ পর্যন্ত আপনার যে নলেজটা আছে আপনার ফাইন্ডিংসটা আছে আপনি পৌঁছাতে চাচ্ছেন, অ্যাকসেপ্টেন্সটা হয়তোবা অত বেশি হবে না। স্বভাবতই সবাই প্রিডেটরি জার্নাল বা লোকাল জার্নাল এগুলোকে অত বেশি হচ্ছে ভালো জার্নাল হিসেবে কিন্তু কনসিডার করা হয়ই না। বরং হচ্ছে অনেক ক্ষেত্রে একটু নেগেটিভ ইফেক্টও পড়ে। তো চেষ্টা করবেন যে আপনাকে সবার আগে মাথায় রাখতে হবে যে আপনার অডিয়েন্সটা কে। দ্বিতীয়ত ব্যাপার যেটা হচ্ছে যে আপনি কি হচ্ছে কোনো স্পেশালাইজড জার্নাল টার্গেট করতেছেন? হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর আলা? নাকি হচ্ছে যেকোনো একটা জেনারেলাইজড জার্নাল হলেই হবে আপনার? তো আপনার যদি লেখার কোয়ালিটি খুব ভালো হয়ে থাকে এবং আপনার যদি কনফিডেন্স থেকে থাকে অবশ্যই চেষ্টা করা উচিত হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর এবং ফিল্ড স্পেসিফিক জার্নালগুলোতে ট্রাই করা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কত দ্রুত আপনার পেপারটা পাবলিশ করতে চান। এখন দেখা যায় বিশেষ করে থিসিসের সময় অথবা বিভিন্ন প্রজেক্টের রিকোয়ারমেন্ট থাকে যে পেপার পাবলিশ করতে হবে। হ্যাঁ? বা থিসিস আমরা যারা মাস্টার্স পিএইচডি করছি তাদের কিন্তু থিসিসের রিকোয়ারমেন্ট থাকে যে ১ টা ২ টা ৩ টা পেপার পাবলিশ করতে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে শেষের দিকে একেবারেই থিসিসের আগ মুহূর্তে বা প্রজেক্ট সাবমিশনের আগ মুহূর্তে একটা পেপার সাবমিট করলাম এবং আমার চিন্তা হচ্ছে যে আমাকে খুবই দ্রুত হচ্ছে পেপারটা পাবলিশ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার আসলে কত দ্রুত লাগবে পেপারটা পাবলিশ সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। কিছু জার্নাল আছে তারা খুবই দ্রুত পেপারটা পাবলিশ করে ফেলে। বিশেষ করে পেইড যারা হচ্ছে পাবলিকেশন চার্জ নিয়ে থাকে এবং ওপেন অ্যাক্সেস থাকে সেক্ষেত্রে হচ্ছে পেপারটা অনেক সময় দ্রুত হচ্ছে পাবলিশড হয়। আবার অনেকগুলো জার্নাল আছে যাদের অলমোস্ট হচ্ছে লং টাইম লাগে। যেমন রিসেন্টলি আমি হচ্ছে একটা হচ্ছে পেপার সাবমিট করছি। ২ মাস প্লাস হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো হচ্ছে ফিডব্যাকই পাইনি যে হচ্ছে তারা ঠিক কবে আমাকে এটলিস্ট একটা রিভিউ ব্যাক করবে। কিন্তু তার আগে কিন্তু আমি পেপার একটা পাবলিশ করছি। তো সেক্ষেত্রে আমার একটু তাড়া ছিল এবং আমি একটা হচ্ছে পেইড জার্নাল যদিও সেটা খুব ভালো ইমপ্যাক্ট ফ্যাক্টরি জার্নাল আ আ সেখানে পাবলিশ করছিলাম। আ তো সেটা হচ্ছে অলমোস্ট ৩ মাসের ভেতরেই আমার ১ম সাবমিশন থেকে পাবলিকেশন পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো আপনাকে এই ৩ টা বিষয় মাথায় রাখতে হবে যে আসলে আপনি যে অডিয়েন্সের কাছ পর্যন্ত পৌঁছাতে চাচ্ছেন সে অডিয়েন্স কারা? এবং আপনি কোন ধরনের জার্নালে আ পাবলিশ করতে চান? হচ্ছে হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নাল, আপনার ফিল্ড স্পেসিফিক জার্নাল অথবা যেকোনো একটা জার্নাল হলেই হলো এরকম এবং আপনি কত দ্রুত পাবলিশ করতে চান। এখন আ আপনি তো হচ্ছে আপনার রিসার্চ পেপারটা ইভালুয়েট করলেন। আপনার নোভেলটি গুলো কি, আপনার রিলেভেন্সি কিরকম? আ এই ব্যাপারটা আপনি ইভালুয়েট করলেন এবং চেষ্টা করবেন শর্ট নোট করে লিখে রাখতে, যাতে করে পরবর্তী স্টেপগুলো একটা জার্নাল সিলেক্ট করতে আপনার সুবিধা হয়। এবং আপনি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার খুঁজে বের করলেন যে, আপনি ঠিক কাদের জন্য পেপারটা লিখতে চাচ্ছেন এবং আপনার ইমপ্যাক্ট ফ্যাক্টর বা কোয়ালিটি কিরকম হবে জার্নালটার এবং কত দ্রুত পাবলিশড হবে। এরপরে আরেকটা পার্ট আসে যে আপনি একটা জার্নাল এখন সিলেক্ট করবেন। এখন জার্নাল সিলেকশন এর আসলে অনেকগুলো প্রসিডিউর আছে। প্রথমতই আমি একদম শুরুর দিকে একটা কথা বলছি। জার্নাল সিলেকশন এর ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় আমাদের সুপারভাইজাররা অনেক হেল্প করে থাকেন। আবার অনেক ল্যাব থাকে বা অনেক রিসার্চ অর্গানাইজেশন থাকে যাদের নির্দিষ্ট কিছু টার্গেট জার্নালই থাকে। যেমন হচ্ছে ১ম এর দিকে সবার ১ম এ আমি আমার মাস্টার্সে যে সুপারভাইজারের সাথে কাজ করেছিলাম, তো দেখা যায় উনি আসলে হচ্ছে ক্ল্যাম নিয়ে কাজ করত।
তো আমি লক্ষ্য করছি যে এখন পর্যন্ত ওনার যতগুলো পেপার পাবলিশড হয়েছে, ওনার টার্গেট কিছু জার্নাল থাকে। এবং উনি চেষ্টা করেন এই টার্গেট জার্নালগুলোতে সবার আগে হচ্ছে সাবমিট করা। বাই চান্স যদি ওগুলোতে অ্যাকসেপ্ট না হয়, সেক্ষেত্রে হয়তো বা আরেকটু নিচে থেকে জার্নালে উনি হচ্ছে সাবমিট করেন, বাট ওনার টার্গেট হচ্ছে জার্নালের কিছু লিস্টে থাকে। তো হচ্ছে এছাড়াও যদি আপনি নিজেকে এগুলো খুঁজে বের করতে হয় যে আপনি কোন জার্নালে সাবমিট করতে চান, এর কয়েকটা উপায় আছে। প্রথম উপায় হচ্ছে যে আপনি অনেকগুলো হচ্ছে জার্নাল ফাইন্ডার টুলস পাবেন, যেমন এলসেভিয়ার জার্নাল ফাইন্ডার, স্প্রিং জার্নাল সাজেস্টার, উইলি জার্নাল ফাইন্ডার্স। এগুলোর যে কোনো একটার নাম লিখে আপনি যখন গুগলে সার্চ করবেন, গুগলে সার্চ করলে আপনি এগুলোর হচ্ছে হোম পেজ পাবেন, এবং সেখানে ঢুকে ওদের হচ্ছে যেভাবে ওরা গাইডলাইন্স দিচ্ছে, যেভাবে আপনি ফলো করেন, ওইভাবে ফলো করলে কিন্তু আপনি কিছু জার্নালের নাম পাবেন। আপনার যে ফিল্ডে আপনি যে কাজটা করেছেন সেটার সাথে রিলেভেন্ট কিছু জার্নালের নাম পাবেন। আমি এটা নিয়ে পরে আসতেছি। আমি কিছু উদাহরণ অ্যাড করছি যে আপনি কিভাবে আসলে এটা কাজটা করবেন। এবং এছাড়াও আপনি গুগল স্কলার, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স এগুলোতেও যদি আপনি সার্চ দেন, সেক্ষেত্রে আপনি বিশেষ করে আপনার যে রিসার্চ পেপার টাইটেলটা আছে সেটা লিখে যদি আপনি সার্চ দেন, দেখবেন আপনার রিলিভেন্ট সিমিলার টাইপ অফ যে অলরেডি পাবলিশড হয়েছে এরকম আর্টিকেলগুলো আপনি পাবেন। আর্টিকেলগুলো পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি ওই আর্টিকেলগুলোর কোন জার্নালে পাবলিশড হয়েছে সেটা চেক করেও একটা লিস্ট তৈরি করতে পারেন যে আপনার যে সিমিলার ফিল্ড আছে সেই সিমিলার ফিল্ডের আর্টিকেলগুলো কোন জার্নালে পাবলিশড হচ্ছে, এবং সেখান থেকে আপনি আপনার জন্য হচ্ছে টার্গেট যে জার্নালটা আপনার সেটা সিলেক্ট করতে পারেন। আর ৩ নাম্বারে ওই যে প্রথমে বলছি যে আপনার যে মেন্টর বা সুপারভাইজার আছে, সে হয়তো বা তার টার্গেট বা তার কমফোর্ট জোনের ভিতরে যে হচ্ছে জার্নালগুলো সেগুলো আপনাকে সাজেস্ট করে। এবং আসলে বেশিরভাগ ক্ষেত্রেই সুপারভাইজাররা বলে তাদের পছন্দের যে জার্নালগুলো আছে সেগুলো কথা। তো এখানে ওই যে আমি প্রথমে বললাম যে জার্নাল ফাইন্ডার, তো দেখেন এখানে আমি হচ্ছে যে জার্নাল ফাইন্ডার আছে ওটা লিখে সার্চ দিছিলাম, দেওয়ার পরে এরকম একটা হচ্ছে হোম পেজটা যে আসে তার শুরুতেই কিন্তু এরকম একটা হচ্ছে কন্টেন্ট আসে। তো দেখেন এখানে দুটো অপশন দেওয়া আছে, যে ম্যাচ মাই অ্যাবস্ট্রাক্ট এবং আরেকটা হচ্ছে সার্চ বাই কিওয়ার্ড, এম, স্কোপ, জার্নাল টাইটেল, এটা দিয়ে। তো এখানে যদি আপনি অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার যে অ্যাবস্ট্রাক্টটা আছে রিসার্চ আর্টিকেলে সেটা এখানে কপি পেস্ট করলে এবং ফাইন্ড জার্নালস এটাতে হচ্ছে ক্লিক করলে কিন্তু আপনি অনেকগুলো লিস্ট পেয়ে যাবেন। একইভাবে আপনি যদি সার্চ বাই কিওয়ার্ড, এম অর স্কোপ এটাতে যদি ক্লিক করেন এবং আপনার যে কিওয়ার্ডগুলো আছে, এম আছে, স্কোপ আছে, এটাই হচ্ছে এখানে লিখে সার্চ করেন, তাহলেও কিন্তু আপনি আপনার টার্গেট যে জার্নালটা আছে সেটা পেয়ে যাবেন। এখানে আমি যখন আমার অ্যাবস্ট্রাক্টটা এখানে দিয়েছিলাম, ওই যে শুরু থেকে যে পেপারটা আমি আলোচনা করছিলাম আলফা প্রলিফেরার উপরে, সেই পেপারের অ্যাবস্ট্রাক্টটা আমি এখানে দিয়েছিলাম। দেওয়ার পরে যখন সার্চ দেই তখন অনেকগুলো পেপারের লিস্ট, জার্নালের লিস্ট আসে। হ্যাঁ, যেমন প্রথমটায় আসে ম্যারিন এনভায়রনমেন্টাল রিসার্চ, দ্বিতীয়টা এনভায়রনমেন্টাল পলিউশন, এরকম আসলে ৭-৮টা জার্নালের লিস্ট আসছে আমার। আমি এখানে অনলি ২টা দেখাইছি, এবং আপনি চাইলে এই জার্নালগুলোর হোম পেজে ঢুকতে পারবেন জাস্ট সিঙ্গেল ক্লিকের মাধ্যমে, এবং সেখান থেকে আপনার ইম্প্যাক্ট ফ্যাক্টর, ওরা কিন্তু যখন আপনাকে জার্নালের লিস্টগুলো দিছে হুবহু এভাবেই দিছে, এবং সেখানে ইম্প্যাক্ট ফ্যাক্টর, সাইটেশন স্কোর, ফার্স্ট ডিসিশন কতদিনের ভিতরে, অ্যাকসেপ্টেন্সি পর্যন্ত কতদিন লাগতে পারে, শব্দ হচ্ছে, অ্যাকসেপ্টেন্সি পর্যন্ত কতদিন লাগতে পারে, সে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে হচ্ছে
দেওয়া থাকে। তো এটা আসলে খুবই ইজি যে আপনি খুব সহজেই আপনার একটা টার্গেট জার্নাল পাবেন। এছাড়াও এই ২ টা ছাড়াও কিন্তু আরো প্রায় ৫-৬ টা জার্নালের নাম ছিল, লিস্ট ছিল। তো আ খুবই দ্রুত হচ্ছে বা খুবই ইজিলি আপনার এটা কম্পেয়ার করতে পারবেন বিভিন্ন জার্নালের ভেতরে এবং আপনি আপনার টার্গেট যে জার্নালটা আছে সেটা সিলেক্ট করতে পারবেন। এখন আপনি তো হচ্ছে এই যে লিস্ট বা জার্নাল ফাইন্ডার বলেন, আপনার সুপারভাইজার বলেন বা Google বলেন, সেখান থেকে আপনি একটা জার্নালের লিস্ট তৈরি করে ফেললেন, যেখানে অনেকগুলো হয়তোবা জার্নাল আছে। কিন্তু যেহেতু আপনি ১ম বারের মতো আপনার হচ্ছে রিসার্চ আর্টিকেল একটা পাবলিশ করতে চাচ্ছেন, আ এবং আপনি আসলে এই ফিল্ডে একদমই নতুন, তাই বুঝতে পারতেছেন না নামগুলো বা হচ্ছে জাস্ট ওই উপরের ইনফরমেশন গুলো দেখে যে কোন আর্ট আ কোন হচ্ছে জার্নালটা আসলেই আপনার জন্য বেস্ট। এর জন্য আপনি কতগুলো ক্রাইটেরিয়া মাথায় রাখতে পারেন। হ্যাঁ? তো এখানে সেই ক্রাইটেরিয়া গুলোই আমি উল্লেখ করছি যে চুজ দ্য রাইট জার্নাল টু পাবলিশ ইউর পেপার। এর মাঝে ১ম যে ক্রাইটেরিয়াটা সেটাই হচ্ছে যে আপনি যে জার্নালটায় পাবলিশ করতে চাচ্ছেন সেটার এইম অ্যান্ড স্কোপটা। আপনাকে এনশিওর করতে হবে যে আপনার যে জার্নালটাতে আপনি পাবলিশ করতে চাচ্ছেন বা আপনি সিলেক্ট করেছেন সেটার এইম অ্যান্ড স্কোপ বা অবজেক্টিভস আপনার রিসার্চের এইম অ্যান্ড স্কোপ বা অবজেক্টিভের সাথে ম্যাচ করে। এখন আ কিভাবে আপনি এটা বুঝবেন যে আপনার রিসার্চের অবজেক্টিভ, এইম অ্যান্ড স্কোপের সাথে যে জার্নালে পাবলিশ করতে চাচ্ছেন সেই জার্নালের অবজেক্টিভস, এইম অ্যান্ড স্কোপ গুলো মিলতেছে কিনা? এর জন্য আপনাকে সবার ১ম এ যেই জার্নালে আপনি পাবলিশ করতে চান সেই জার্নালের হোম পেজে ঢুকতে হবে। মনে করেন এখানে আমি বায়োলজি যে জার্নালটা আছে MDPI এর আন্ডারে সেটার হোম পেজটা দেখাইছে। হোম পেজে যখন ঢুকছি, ঢোকার সাথে সাথেই কিন্তু আ মূলত আমার এই পেজটাই দেখাইছে। একদম শুরুতেই এখানে এইমটা বলে দেওয়া আছে যে হচ্ছে আ এটা একটা ইন্টারন্যাশনাল পিয়ার রিভিউ জার্নাল quick referring open access journal of biological science published monthly online by MDPI অর্থাৎ এটা একটা peer review জার্নাল। এটা খুব দ্রুত হচ্ছে আপনার রিভিউ গুলো দেয় ওপেন অ্যাক্সেস এবং বায়োলজিক্যাল সায়েন্সের একটা জার্নাল। এছাড়াও দেখেন এখানে বলছে যে it published reviews, research paper and communication in all areas of biology and at the interface of related discipline. Our aim is to encourage scientists to publish their experimental and theoretical result অর্থাৎ এরা এক্সপেরিমেন্টাল এবং থিওরিটিক্যাল রেজাল্ট দু ধরনের রেজাল্টই পাবলিশ করে থাকে in as much detail as possible. The full experimental detail must be provided so that the result can be reproduced অর্থাৎ আপনি যদি এই জার্নালে পাবলিশ করতে চান আপনাকে আপনার পুরো এক্সপেরিমেন্টাল ডিজাইনটাই শেয়ার করতে হবে যাতে করে এটা অন্য যে কেউ চাইলেই সেম এক্সপেরিমেন্টটা করতে পারে, রিপ্রোডিউস করতে পারে। এখন তারপরে বলছে যে ইলেকট্রিক্যাল ফাইল রিগার্ডিং দ্য ফুল ডিটেইল অফ দ্য experimental procedure, if unable to publish in a normal way, can be deposited as supplementary material অর্থাৎ আপনি যদি আপনার যে এক্সপেরিমেন্টাল প্রসিডিউরটা আছে সেটা মেইন রিসার্চ যে পেপারটা সেটাতে যদি আপনার ফিট না করে তাহলে আপনি সেটা সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালে হলেও আপনাকে দিতে হবে। অর্থাৎ সেটা আপনি মেইন রিসার্চ আর্টিকেলে দেন অথবা সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালে দেন। আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যখন এই এইমটা পড়বেন
তখনই কিন্তু আপনার প্রথম যে চিন্তাটাই আসতেছে যে আপনি কি আপনার এক্সপেরিমেন্টাল যে ডিজাইনটা আছে বা এক্সপেরিমেন্টাল যে মেথডটা আছে সেটাকে আপনি আসলেই পুরোপুরি শেয়ার করতে রাজি আছেন। যদি রাজি থাকেন, ওকে, আপনি এই পেপারটা সিলেক্ট করতে পারেন। যদি কোনো অবজেকশন থেকে থাকে তাহলে যেহেতু এরা বলেই দিয়েছে যে মাস্ট বি পুরো প্রসিডিউরটা দিতে হবে, তো আপনি তখন এটাকে অ্যাভয়েড করতে পারেন। এরপরে আরেকটা বিষয় যে স্কোপ বা সাবজেক্ট এরিয়া, অর্থাৎ এটা তো গেল যে হচ্ছে এদের এইমটা কি, এরপরে কোন কোন সাবজেক্টে এই পেপারটা, এই জার্নালটা পেপার পাবলিশ করে। প্রথমে এরা বলছে বায়োকেমিস্ট্রি, বায়োডাইভার্সিটি, বায়োইনফরমেটিক্স, বায়োফিজিক্স অ্যান্ড সেল বায়োলজি, কনজারভেশন বায়োলজি, ইকোলজি, evolution in biology, evolutionary biology, genetics and genomics, ফিজিওলজি, প্লান্ট বায়োলজি, এরকম অনেকগুলো হচ্ছে রিসার্চ এরিয়াকে এরা কভার করে। এখন আপনাকে চেক করে দেখতে হবে এই রিসার্চ এরিয়াগুলোর ভিতরে কি আপনার রিসার্চটা পড়ে। যদি আপনার রিসার্চটা এই রিসার্চ এরিয়াগুলোর ভিতরে পড়ে, তাহলে হ্যাঁ, অবশ্যই আপনি আপনার যে পেপারটা আছে বা রিসার্চ আর্টিকেলটা আছে এই জার্নালে সাবমিট করতে পারেন। কিন্তু সামহাও যদি এই সাবজেক্ট এরিয়াগুলোর ভিতরে আপনার জার্নাল আর্টিকেলটা না পড়ে, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করবেন এখানে সাবমিট না করার। আপনি চাইলে সাবমিট হয়তো করতেই পারেন, কিন্তু হয়তোবা রিজেক্ট হওয়ার পসিবিলিটিটা খুবই বেড়ে যাবে। সো এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবেন। এরপরে আরেকটা বিষয় বলছে যে জার্নাল রেপুটেশন অ্যান্ড ইম্প্যাক্ট ফ্যাক্টর। আচ্ছা, আপনার প্রথমে তো গেল যে আপনি এইম অ্যান্ড স্কোপ হচ্ছে দেখলেন, এরপরে দেখবেন যে জার্নাল রেপুটেশন এবং ইম্প্যাক্ট ফ্যাক্টরটা, অর্থাৎ আপনার যদি রিসার্চ আর্টিকেলটা সম্পর্কে আপনার খুব কনফিডেন্স থেকে থাকে এবং আপনি একটা ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনার হচ্ছে উচিত হবে ইম্প্যাক্ট ফ্যাক্টর, হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালগুলোতে সাবমিট করা। ইভেন আমি পার্সোনালি মনে করি এই টিপসটা হচ্ছে আমি যখন আমার মাস্টার্সে ছিলাম তখন আমার সুপারভাইজার বলতো যে তোমার বাই চান্স তোমার যদি পাবলিকেশনের টার্গেট থাকে 5 ইম্প্যাক্ট ফ্যাক্টর, সেক্ষেত্রে তুমি চেষ্টা করো অ্যাটলিস্ট 7 বা 8-এ সাবমিট করতে। এতে করে কি হবে, হয়তোবা পেপারটা প্রথমবার রিজেক্ট হয়ে যাবে, বাট যদি রিলেভেন্ট ফিল্ডের কোনো জার্নালে তুমি একটু হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরে সাবমিট করো, দেখা যাবে তুমি খুব ভালো কিছু রিভিউ পাবে, এবং যেটা দিয়ে তোমার পেপারটা আরেকটু পলিশড করার একটু সুযোগ আসবে। এটা আমার সুপারভাইজার সবসময় বলতো যে তোমার পেপারটা আরেকটু কোয়ালিটিটা হয়তো ভালো হবে এবং আরেকটু পলিশড করার সুযোগ আসবে। তো হচ্ছে আমি আসলে এখন পর্যন্ত এই টিপসটা ফলো করি যে আমার যেটা ইম্প্যাক্ট ফ্যাক্টর টার্গেট থাকে তার থেকে একটু বেশিতে সবসময় প্রথম সাবমিশন বা দ্বিতীয় সাবমিশনটা করার, তারা যে রিভিশনগুলো আমাকে দেয় সেগুলোর উপরে হয়তো আমি আরেকটু ভালো করে আমার পেপারটা পলিশড করি, আরেকটু রিভাইজ করি এবং চেষ্টা করি আরেকটু মডিফাই করার, এবং এতে করে হচ্ছে এটা আমি ভালো রেজাল্ট পাইছি যে আমার টার্গেট ইম্প্যাক্ট ফ্যাক্টরে হয়তো বা পাবলিশড করার। তো ইম্প্যাক্ট ফ্যাক্টর কত দেখে জার্নাল সিলেক্ট করব, ইম্প্যাক্ট ফ্যাক্টর তো আসলে যত যত বেশি যত বেশি হয় ততই ভালো না, কিন্তু সেক্ষেত্রে আপনাকে কম্পেয়ার করতে হবে আপনার আসলে রিসার্চ আর্টিকেলের কোয়ালিটিটা কিরকম। এখন দেখা যায় যে আপনার যদি আর্টিকেলটা বা আপনার রিসার্চের কোয়ালিটিটা খুব ভালো হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি বেশি ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালগুলোতে হচ্ছে সাবমিট করবেন। কিন্তু দেখা গেছে যে আপনি বুঝতে পারতেছেন
যে আপনার রিসার্চটায় খুব এভারেজ টাইপের, অথবা আপনার পুরো রিসার্চ ফ্লোটাতে কিছু একটা সমস্যা আছে, অথবা আপনার ডেটাতে কোথাও একটা সমস্যা আছে। তো সেক্ষেত্রে আসলে চেষ্টা করবেন হচ্ছে আপনি আগে আপনার হচ্ছে যে রিসার্চ আর্টিকেলটা আছে সেটার ডেটাগুলো এবং সেটার রেজাল্টগুলো চেষ্টা করবেন রিলিভেন্ট যে পেপারগুলো অলরেডি পাবলিশড হয়েছে সেটার সাথে তুলনা করা। যদি দেখেন যে অলমোস্ট তাদের মতো ডেটা তাদের থেকে ভালো বা তাদের থেকে একটু খারাপ, তো এভাবে আসলে আপনি একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর সিলেক্ট করবেন। তো আসলে এটা স্পেসিফিক ভাবে বলা খুবই কঠিন যে ইমপ্যাক্ট ফ্যাক্টর কত দেখে জার্নাল সিলেক্ট করা উচিত বা করব। এটা পুরোটাই আসলে ডিপেন্ড করবে আপনার রিসার্চের কোয়ালিটির উপরে, আপনার আর্টিকেলের কোয়ালিটির উপরে। আচ্ছা, এটা তো গেল যে জার্নাল রেপুটেশন এবং ইমপ্যাক্ট ফ্যাক্টরের ব্যাপারে। এর পরের হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে পাবলিকেশন ফ্রিকোয়েন্সি এবং স্পিড। এর জন্য আপনি একইভাবে যে জার্নালটা আছে, যেটাতে আপনি আপনার আর্টিকেলটা সাবমিট করতে চাচ্ছেন, সেই জার্নালের হোম পেজে যাবেন এবং যাওয়ার পরে ওখানে কিন্তু দেওয়াই থাকবে যে আপনার কতদিনের ভিতরে পাবলিকেশন প্রসিডিউরটা শেষ হবে। আচ্ছা, আমি যদি আগের উদাহরণটা একটু যাই, আপনারা দেখবেন যে এখানে এই যে জার্নাল ফাইন্ডার দ্বারা আমি যে কয়েকটা জার্নালের লিস্ট পেয়েছি সেখানেও কিন্তু আসলে দেওয়া আছে যে টাইম টু অ্যাকসেপ্টেন্সে ১০২ দিন। হ্যাঁ? আবার কোথাও দেওয়া আছে ৯৪ দিন। কোথাও হয়তোবা আরো বেশি দেওয়া থাকতে পারে। তো বরাবরের মতোই কিন্তু এই জায়গাটা আমি বলব যে পাবলিকেশন ফ্রিকোয়েন্সি এবং পাবলিকেশন স্পিড এই ২ টা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। একটু আগে যে কথাটা আমি বললাম যে দেখা যায় যে অনেক সময় স্পেশালি যখন আপনি একটা থিসিস সাবমিট করবেন, আপনার ডিফেন্স আছে অথবা আপনি অনেক প্রজেক্টের ক্ষেত্রে পেপার পাবলিশড দেখাতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার তাড়া আছে যে আপনার পাবলিকেশনটা দ্রুত হতে হবে। সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবেন যে পাবলিকেশন টাইম কম এরকম কোনো একটা জার্নালে সাবমিট করার। আ অথবা দেখা গেছে যে আপনার আসলে কোনো তাড়া নাই। সেক্ষেত্রে হ্যাঁ, যেকোনো জার্নালেই আপনি সাবমিট করতে পারেন। আ সমস্যা নাই। যেমন আ আমার নিজের ক্ষেত্রে যে উদাহরণটা বললাম যে, ১ম এ আমার কোনো কারণে একটা দ্রুত রিসার্চ পেপারের দরকার ছিল। তো আমি হচ্ছে এইজন্যই আসলে এমডিপিআই বায়োলজিটা সিলেক্ট করছি। কারণ আ এটার হচ্ছে পাবলিকেশন প্রসিডিউরটা খুব দ্রুত হয়। অন্যদিকে হচ্ছে রিসেন্টলি আমি হচ্ছে আরেকটা জার্নালে পেপার সাবমিট করছি। অলমোস্ট ২ মাস পার হয়ে গেছে। আমি এখনো ফার্স্ট রিভিশনটাই পাই নাই। রিভিউটাই পাই নাই। তো এটা কিন্তু আসলে আপনার উপরে অনেকটা ডিপেন্ড করবে যে আপনি আপনার দ্রুত দরকার নাকি দেরি হলেও সমস্যা নাই। এটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। তো এটা অবশ্যই সিলেক্ট করবেন। আর ৪ নম্বরে যে ব্যাপারটা হচ্ছে যে ওপেন অ্যাক্সেস অর সাবস্ক্রিপশন বেসড। অর্থাৎ ওপেন অ্যাক্সেস কোনগুলো? যেগুলো হচ্ছে আমরা সহজেই পিডিএফ গুলো পেতে আমাদেরকে কোনো কিছু পে করতে হয় না। হ্যাঁ? কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখা যায় ওপেন অ্যাক্সেস গুলোতে আ হাইয়ার একটা খুব মোটা অঙ্কের একটা টাকা দিতে হয় পাবলিকেশন এর জন্য। যেহেতু আপনি এটা পাবলিকের জন্য ওপেন করে দিচ্ছেন, তো হচ্ছে ওই জার্নাল অথরিটিকে আপনাকে একটা মোটা অঙ্কের পেমেন্ট করতে হয়। সো এটাও কিন্তু আপনার রিসার্চ গোল কি এবং আপনার বাজেট আছে কিনা সেটার উপরেও ডিপেন্ড করবে। যদি দেখা গেছে যে আপনার রিসার্চ এর বাজেটে কোনো প্রবলেম নাই, তো আপনি ওপেন অ্যাক্সেস সিলেক্ট করতেই পারেন। এটা আমিও পার্সোনালি আসলে ওপেন অ্যাক্সেসটা পছন্দ করি। কিন্তু দেখা গেছে যে আপনার রিসার্চ এর বাজেটে কিছুটা কম আছে। আপনার আরো অনেক রিসার্চ করতে হবে। সেক্ষেত্রে ওপেন অ্যাক্সেস এ এতগুলো টাকা দিয়ে আসলে বেশিরভাগ ক্ষেত্রে এমন সিচুয়েশন এ সুপারভাইজাররা এটা প্রেফারই করেন না।
তো দেখেন এখানে হচ্ছে এই যে এতক্ষণ ধরে আমি জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর, পাবলিকেশন ফ্রিকোয়েন্সি, ওপেন অ্যাক্সেস কিনা এগুলো নিয়ে তো কথা বললাম। এখানে ওই বায়োলজি যে আ জার্নালটা সেটারই কিন্তু আমি হোম পেজটা দেখাইছি। তো ১ম এই যদি আ আপনি বায়োলজি লিখে সার্চ দেন, আপনি বায়োলজি জার্নালটার হোম পেজটা পাবেন এবং ১ম টায় এরকমই পাবেন। তো এখানে আপনি যদি ঢোকেন ১ম এ দেখতে পাবেন যে ইমপ্যাক্ট ফ্যাক্টর 3.6, সাইটেশন স্কোর 5.7 এবং আ যাবতীয় ডিটেইল এখানে দেওয়া আছে। ইভেন এই যে জার্নালটা হচ্ছে ওপেন অ্যাক্সেস একটা জার্নাল। আ অর্থাৎ রিডারের জন্য হচ্ছে ফ্রি, কিন্তু আপনাকে আর্টিকেল প্রসেসিং চার্জ দিতে হবে অথরকে অথবা ইনস্টিটিউশনকে। এটা এখানে এরা হচ্ছে খুব ক্লিয়ার ভাবে কিন্তু আ বলে দিছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আ আবার অনেক সময় দেখা যায় যে আমাদের বাজেট নেই। কিন্তু ১ম বার সাবমিট করতে যেয়ে মনের ভুলে ওপেন অ্যাক্সেস লিখে দিয়ে দিচ্ছে সিলেক্ট করে। সে পরবর্তীতে হচ্ছে সুপারভাইজারকে একটা মোটা অঙ্কের টাকা গুনতে হচ্ছে। তো এই ব্যাপারগুলো একটু কেয়ারফুল থাকতে হবে আসলে। এছাড়াও এই হচ্ছে হোম পেজটায় ঢুকলে আপনি একদম একটা রিসার্চ আর্টিকেল পাবলিশিং এর জন্য, আপনার ম্যানুস্ক্রিপ্ট প্রিপারেশন এর জন্য যত রকম গাইডলাইন আছে, যত রকম ইস্যু আছে, সবকিছুই কিন্তু আপনি এখানে পাবেন। জাস্ট আপনাকে কি করতে হবে? আপনাকে আ আপনি যে জার্নালটা সিলেক্ট করছেন, সেটার বা যে কয়েকটা জার্নাল সিলেক্ট করছেন, সেগুলোর নাম লিখে সার্চ দিতে হবে, হোম পেজে ঢুকতে হবে এবং স্ক্রল করে যেতে হবে। আপনি যা ইনফরমেশন চান, সবকিছুই আসলে আ এইখানে পাবেন। এরপরে হচ্ছে ৫ নাম্বার যে পয়েন্টটা, রিভিউ প্রসেস কোয়ালিটি। আ আসলে যদিও হচ্ছে রিভিউ প্রসেস কোয়ালিটি এটা আমাদের যারা বিশেষ করে অথর তাদের জন্য এটা খুব বেশি একটা ইম্পোর্টেন্ট পয়েন্ট না। তারপরেও হচ্ছে জানা থাকা ভালো। সাধারণত রিভিউ যে প্রসেসটা আছে, আ রিভিউ প্রসেসগুলো বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন হচ্ছে বলছে যে সিঙ্গল ব্লাইন্ড, ডাবল ব্লাইন্ড, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আম যে রিভিউয়ার, রিভিউয়ার হচ্ছে আ যিনি যিনি অথরের নাম রিভিউয়ার জানে, কিন্তু অথর হচ্ছে রিভিউয়ারের নাম জানে না। আবার অনেক সময় দেখা যায় যে অথরও রিভিউয়ারের নাম জানে না, রিভিউয়ারও অথরের নাম জানে না। অর্থাৎ আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আ আপনার হচ্ছে আপনার যে রিভিউ প্রসেসটা আছে, এই রিভিউ প্রসেসটায় যাতে অসৎ কোনো উপায়ে হচ্ছে আ না ঢুকতে পারে। কেউ যাতে অসৎভাবে তার যে পেপারটা আছে সেখানে হাত দিতে না পারে সেটার জন্য। যেমন কিছুদিন আগে উম একটা হচ্ছে আ খুব এটা সম্ভবত LinkedIn এ একজন প্রফেসর বা রিভিউয়ার, সে একটা হচ্ছে লিখা দিছিল যে বিশেষ করে এটা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি আ এরকম হচ্ছে অথরদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যখন রিভিউয়ার সিলেক্ট করে অনেক জার্নালই কিন্তু রিভিউয়ার লিস্ট দিতে বলে, হ্যাঁ? যে ৫ জন বা ৬ জন রিভিউয়ারের লিস্ট দিতে বলে আপনাকে। যার মাঝে ২ জন বা ৩ জনের কাছে আপনার পেপারটা রিভিউ এর জন্য দিবে। তো দেখা যায় কি তারা হচ্ছে somehow ওই রিভিউয়ারদের সাথে কনট্যাক্ট করার চেষ্টা করে। কনট্যাক্ট করার চেষ্টা করে এবং বলে যে হচ্ছে এমন একটা মধ্যস্থতা হচ্ছে প্রস্তাব করে যে তুমিও বেনিফিট পাবা, আমিও বেনিফিট পাবো। আ বা অনেক সময় তারা বলে যে হচ্ছে তুমি যদি আমার ইয়াটা হচ্ছে অত বেশি রিভিশন না দিয়ে অ্যাকসেপ্ট করে দাও, দেখা গেছে যে ফাইন্যান্সিয়াল এর বলে যে আমি তোমাকে হচ্ছে পেমেন্ট করব, অথবা আমার আর্টিকেলে হচ্ছে তোমার আর্টিকেল রিভিশন এর সময় আমি তোমাকে হেল্প করব। এরকম কিছু একটা। তো কিছুদিন আগেই কিন্তু এটা নিয়ে অনেক কথা হইছে যে আসলে ডাবল ব্লাইন্ড আ রিভিউ পদ্ধতিটা আসলে খুবই দরকার।
আদারওয়াইজ হচ্ছে বিশেষ করে সেই রিভিউয়ার বলছে যে সে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এখানকার হচ্ছে যে অথর আছে তাদের কাছ থেকে এরকম প্রস্তাব পাইছে। তো এটা কিন্তু খুবই কনসার্নিং বিষয়, এরকমটা ভুলেও করা যাবে না। উল্টা দেখা যাবে যে আপনার পেপারটা ওখানে তো একসেপ্ট দূরের কথা, এখানে আরো কোনো রেস্ট্রিকশন বসে যাবে। তো রিভিউ প্রসেসে আসলে আরেকটা বিষয় দেখতে হবে যে পেপার পিয়ার রিভিউ কিনা, পিয়ার রিভিউ প্রসেসে আপনার রিভিউটা হবে কিনা। পিয়ার রিভিউ হলে তো অবশ্যই ভালো। আরেকটা হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স রেট, যদিও হচ্ছে পার্সোনালি মনে করি যে এটাও আসলে খুব একটা, যদি আপনার জার্নাল কোয়ালিটি বা আর্টিকেল কোয়ালিটি খুব ভালো হয়, এটাও হচ্ছে খুব একটা বড় ব্যাপার নয়। তারপর আপনি কিন্তু জার্নালের হোম পেজে ঢুকলে অ্যাকসেপ্টেন্সের রেটটা কত, এই রেটটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো অনেকে বা আমি নিজেও অনেক সময় যদি একটু তাড়াহুড়ো থাকে যে আমার দ্রুত পাবলিশ করতে হবে, আমি অ্যাকসেপ্টেন্স রেটটা চেক করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটু আগে কথা বললাম যে পাবলিকেশন চার্জ এবং ফি, এক্ষেত্রে দুরকম হতে পারে। ওপেন অ্যাক্সেস হলে বেশিরভাগ ক্ষেত্রে সেটার ক্ষেত্রে একটা আর্টিকেল প্রসেসিং চার্জ দিতে হয়, অথবা অনেক সময় হিডেন অনেক কস্ট থাকে। তো আপনাকে এটা শিওর হয়ে নিতে হবে অবশ্যই পাবলিকেশন ফিস আছে কিনা, আর্টিকেল প্রসেসিং ফিস আসছে কিনা, এই বিষয়গুলো কিন্তু শিওর হতে হবে। এটাও আপনি হচ্ছে ওই তো হোম পেজেই পেয়ে যাবেন। এছাড়াও সামহাও দেখা গেছে যে আপনি এটা লক্ষ্য করেন নাই, না করে আপনার আর্টিকেলটা আপনি সাবমিট করে দিয়েছেন। যে আর্টিকেলগুলোতে আর্টিকেল প্রসেসিং ফিস থাকে, যে জার্নালগুলোর আর্টিকেল প্রসেসিং চার্জ থাকে, তারা সাবমিশনের পরে আপনাকে একটা ইমেইল পাঠাবে যে আপনি অ্যাগ্রি কিনা, আর্টিকেল প্রসেসিং চার্জের সাথে আপনি অ্যাগ্রি কিনা। তো এটা কিন্তু একটু খেয়াল করবেন যে দেখা গেছে যে সামহাও আপনি সবকিছু শেষ করে আপনার আর্টিকেলটা সাবমিট করে দিছেন, এরপরে অনেকগুলো হচ্ছে ইমেল আসে। একটা হচ্ছে যে সাবমিট হওয়ার পরে কনফার্মেশন একটা ইমেল আসে যে আপনার সাবমিট হয়েছে। আর একটা, যদি আপনি কো অথর হয়ে থাকেন, কো অথরশিপ এর জন্য একটা কিন্তু ইমেল আসে, যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিচ্ছেন যে আপনি আসলে কো অথর কিনা। আপনি যদি মনে করেন যে না আমি কো অথর না, সেক্ষেত্রে আপনি সেটাও ক্লেম করতে পারবেন। এবং এরকমই একটা ইমেল আসে আর্টিকেল প্রসেসিং চার্জের ক্ষেত্রে, এবং ওই যে জার্নালে আপনি সাবমিট করছেন সেই জার্নালের আর্টিকেল প্রসেসিং ফি কত, এবং সেটা ইউএসডিতে নাকি আহ, অন্য কোনো হচ্ছে দেশের কারেন্সিতে, সেটাও কিন্তু হচ্ছে ওই ইমেলটাতে বলে দেওয়া থাকে। তাই চেষ্টা করবেন ওই ইমেল যেগুলো আসবে আপনার সাবমিট করার পরে পরে সেগুলো একটু খেয়াল করে দেখতে। আর অ্যাকসেপ্টেন্স রেটটা কিভাবে চেক করব, এটা আসলে আপনি হোম পেজে ঢুকলেই দেখতে পারবেন। আচ্ছা, আপনাকে আমি এটা একটু দেখাই। আচ্ছা, আচ্ছা, দেখেন হচ্ছে এই যে আমি যে জার্নাল ফাইন্ডার ইউজ করে হচ্ছে কিছু জার্নালের নাম পেয়েছিলাম, এখানে কিন্তু সবার শেষে একটা অ্যাকসেপ্টেন্স রেট একটা পয়েন্ট দেওয়া আছে, যদিও এখানে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ এই জার্নালগুলোর হয়তো বা অ্যাকসেপ্টেন্স রেটটা কত এটা সরাসরি করে উল্লেখ করা নাই, কিন্তু বেশিরভাগ জার্নালের ক্ষেত্রেই কিন্তু এটা উল্লেখ করা থাকে। তো আপনি যদি হোম পেজটায়, অর্থাৎ এই হোম পেজটায় একটু ভালো করে খেয়াল করেন আর একটু নিচের দিকে যান, অবশ্যই আপনি এটা পাবেন রেট কত। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আচ্ছা, জার্নাল চার্জ এবং ফিস নিয়ে কথা বলছিলাম। তো এটাই হচ্ছে আর্টিকেল প্রসেসিং চার্জটা অবশ্যই খেয়াল করবেন।
অনেক জার্নালের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে তারা ২ টা অপশন থাকে। আপনি সেখানে আর্টিকেল প্রসেসিং চার্জ দিয়ে ওপেন অ্যাক্সেস এও হচ্ছে পাবলিশ করতে পারেন, অথবা আর্টিকেল প্রসেসিং চার্জ ছাড়াও এটা হচ্ছে আপনি পাবলিশ করতে পারেন। সেক্ষেত্রে সাবমিশনের সময় কিন্তু আপনাকে যেকোনো একটা অপশন সিলেক্ট করতে হবে, এবং বেশিরভাগগুলোর ক্ষেত্রেই জার্নালগুলো বলে দেয় যে এখন আপনি যেটা সিলেক্ট করলেন যে উইথ আর্টিকেল প্রসেসিং চার্জ অথবা উইদাউট আর্টিকেল প্রসেসিং চার্জ, যেটাই সিলেক্ট করেন না কেন, জার্নালগুলো কিন্তু ওখানে বলেই দেয় যে আপনি পরবর্তীতে আপনি যেটা সিলেক্ট করছেন সেটা চেঞ্জ করতে পারবেন কি পারবেন না। যেহেতু এই অ্যামাউন্টটা আসলে অনেক বড়, তাই এই ব্যাপারটায় একটু কেয়ারফুল থাকবেন এবং চেষ্টা করবেন, যদি দেখেন যে আর্টিকেল প্রসেসিং চার্জ আছে, চেষ্টা করবেন আপনার সুপারভাইজার বা মেন্টরের সাথে একবার কথা বলে নিতে, যেহেতু তিনি ফান্ডিংটা পুরোটা হচ্ছে হ্যান্ডেল করেন। তার পারমিশন ছাড়া এটা হচ্ছে করার বা উইথ আর্টিকেল প্রসেসিং চার্জ সিলেক্ট করারটা না করাটাই আসলে বেটার। ৮ নাম্বার যে পয়েন্টটা বলছে যে জার্নাল ইথিক্স এবং predatory journal. Ensure the journal is listed in the credible index database. অর্থাৎ জার্নালটা যাতে হচ্ছে একটা ভালো ইন্ডেক্স ডাটাবেস লিস্টেড জার্নাল হয়, একটা স্কোপাস জার্নাল হয় বা ইসিয়া জার্নাল হয়, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। অনেক সময় আপনি যখন একটা জার্নাল আর্টিকেল সাবমিট করবেন কোনো একটা জার্নালে, পরেই দেখবেন যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করে আপনি কোনো একটা জার্নালে আপনার আর্টিকেলটা সাবমিট করছেন, ওই ইমেল অ্যাড্রেসটায় বিভিন্ন জার্নাল থেকে সিমিলার টাইপ অফ পাবলিকেশন হয়, এমন জার্নাল থেকে আসতেছে, ইমেল আসতেছে। তো অনেক সময় আমরা কিন্তু হচ্ছে মনে করি না ইমেল আসতেছে, আমাকে ডিসকাউন্ট দিচ্ছে বা আর্টিকেল প্রসেসিং চার্জ ছাড়াই ওপেন অ্যাক্সেসে পাবলিশ করার সুযোগ দিচ্ছে, এগুলোতে সাবমিট করি। দেখা গেছে যে আপনার আর্টিকেলের কোয়ালিটি অনেক ভালো, কিন্তু আপনি না বুঝেই ওগুলোতে হচ্ছে সাবমিট করে ফেলছেন। কিন্তু অনেক ক্ষেত্রে, আমি বলবো না যে সব ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেই জার্নালগুলো প্রেডেটরি জার্নাল অথবা হচ্ছে এদের খুব ভালো কোয়ালিটির একটা জার্নাল হয় না। এই বিষয়গুলো কিন্তু কেয়ারফুল থাকতে হবে। তো চেষ্টা করবেন যে প্রেডেটরি জার্নাল যেগুলো বা একেবারেই লোকাল জার্নাল যেগুলো, যেগুলোর হচ্ছে ট্রান্সপারেন্সি বা এই টাইপের বিষয়গুলোই একটু কন্ট্রোভার্সি আছে, সেই জার্নালগুলো সিলেক্ট না করতে, এবং ইন্ডেক্স ডাটাবেসে লিস্টেড জার্নালগুলো সেগুলো যদি একটু লো ইম্প্যাক্ট ফ্যাক্টর হয় তারপর ঠিক আছে, সেগুলোতে আপনি সাবমিট করেন। ইভেন আমি এটা পার্সোনালি দেখছি যে আমার ইমেলে প্রায় অনেক ইমেল আসে যে এই জার্নাল আমাকে আর্টিকেল প্রসেসিং চার্জে হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছে, এবং আরেকটা জার্নালে হচ্ছে আমাকে হচ্ছে আরেকটা ডিসকাউন্ট দিচ্ছে, এরকম। বা ইংলিশ যে গ্রামার আছে সেটা হচ্ছে রিভিশনে তাদের তো একটা সার্ভিস থাকে, সেই সার্ভিসে হচ্ছে আমাকে ডিসকাউন্ট দিছে। কিন্তু যখন আপনি আসলে এই জার্নালগুলোর নাম লিখে সার্চ করবেন, দেখা যায় যে এগুলো হচ্ছে প্রেডেটরি জার্নাল বা ইন্ডেক্স ডাটাবেসে এদের কোনো লিস্টেড না, বা এসিআই লিস্টেড না, এরকম। তো আসলে এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে। জার্নাল তো আসলে সার্চ করলে অনেকগুলো পাওয়া যায়, কিন্তু আপনার গবেষণার জন্য অবশ্যই একটা ভালো জার্নাল দরকার। তো পার্সোনালি আবার ওই যে প্রেডেটরি জার্নাল বা
যেগুলো হচ্ছে একটু লোকাল জার্নাল বা এই টাইপের ব্যাপারগুলো থাকে জার্নালগুলো, দেখা গেছে যে তাদের ইমপ্যাক্ট ফ্যাক্টর অনেক, আমি জানি না কেন তারা অনেক হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর দেখাচ্ছে। তো যত হাই ইমপ্যাক্ট ফ্যাক্টরে দেখাক না কেন, শুধু ইমপ্যাক্ট ফ্যাক্টর কিন্তু একটা ক্রাইটেরিয়া না যেটা দিয়ে আপনি জার্নাল সিলেক্ট করবেন। সো হচ্ছে ইন্ডেক্স ডাটাবেজে লিস্টেড এরকম পেপারগুলো একটু লো, জার্নালগুলো একটু লো ইমপ্যাক্ট ফ্যাক্টর হোক, ইটস ওকে, সেটাও হচ্ছে ভালো। তারপরেও প্রেডিটরি বা লোকাল জার্নালগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এরপরে সবার শেষে যেটা করবেন যে হচ্ছে আপনার মেন্টর বা আপনার পিয়ার্স যে আছে বা আপনার কলিগ, প্রফেসর, এদের সাথে অবশ্যই ওই যে জার্নালটা আপনি সিলেক্ট করলেন, এই এখন পর্যন্ত যতগুলো ক্রাইটেরিয়া আমরা দেখলাম যে হচ্ছে এইম অ্যান্ড স্কোপ, জার্নাল রেপুটেশন, ইমপ্যাক্ট ফ্যাক্টর, পাবলিকেশন ফ্রিকোয়েন্সি, ওপেন অ্যাক্সেস কিনা, তারপরে হচ্ছে রিভিউ প্রসেসটা কি, অ্যাকসেপ্টেন্স রেটটা কি, পাবলিকেশন চার্জ আছে কিনা, এবং জার্নাল ইথিক্স এবং প্রেডেটরি জার্নাল কিনা, এগুলো সবকিছু দেখার পরে দেখা গেল যে আপনি বেশ কিছু কতগুলো জার্নাল থেকে একটা জার্নাল সিলেক্ট করলেন। কিন্তু একা একাই হচ্ছে, যদি বিশেষ করে আপনি যদি মাস্টার্স স্টুডেন্ট হয়ে থাকেন বা একেবারেই ইনিশিয়াল রিসার্চ স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে সবার আগে প্রফেসরের সাথে আপনি আলোচনা করবেন যে প্রফেসর বা আপনি কলিগ হোক বা আপনার বস হোক, যেই হোক, যে আমি এই জার্নালটায় সাবমিট করতে যাচ্ছি। তো অনেক সময় দেখা যায় কি আমরা নিজেরাই একটা জার্নাল সিলেক্ট করে ফেলছি, সিলেক্ট করার পরে হচ্ছে ওই জার্নালের ফরম্যাট অনুযায়ী আমার পুরো রিসার্চটাকে হচ্ছে ফরম্যাটিং করে ফেলছি, আর্টিকেলটাকে। এরপরে প্রফেসরকে বললাম যে প্রফেসর বা সুপারভাইজারকে যে আমি এখানে সাবমিট করতে চাচ্ছি, এবং সে না করে দিল। তো আসলে পুরো একটা জার্নাল কিন্তু ফরম্যাটিং করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার, অ্যাটলিস্ট কয়েকদিন তো দিতেই হয়। সবকিছু রেডি থাকলেও শুধু ফরম্যাটিং করতেই বেশ একটা সময় দিতে হয়। আপনি যদি খুব ফাস্ট হয়ে থাকেন তাহলে 1-2 দিন সময় দিতে হবে। তো সেক্ষেত্রে আসলে 1টা ঘন্টাও গুরুত্বপূর্ণ। আপনার উচিত হবে জার্নাল সিলেক্ট করার পরে বা অ্যাটলিস্ট 2টা-3টা জার্নাল সিলেক্ট করে আপনার সুপারভাইজারকে দেখা, যে আপনি তাকে বলতে পারেন যে আমি আসলে ফার্স্ট প্রায়োরিটি এই জার্নালটা রাখছি, সেকেন্ড এটা, থার্ড এটা, এভাবে। এবং তার কাছে সাজেশন নিয়ে তারপরেই ফাইনালি হচ্ছে ফরম্যাটিং করা। আদারওয়াইজ দেখা যায় যে হচ্ছে আপনারা যে ফরম্যাটিং করলেন বা আপনি হচ্ছে পুরো পেপারটা হচ্ছে ওই জার্নালের হচ্ছে অনুযায়ী সাজালেন, সেটা সময়টা পুরোটাই লস। তো আমি আশা রাখি যে আপনারা যদি হচ্ছে এখানে যে কতগুলো পয়েন্ট শুরু থেকে বললাম, অর্থাৎ শুরু থেকে যেটা বললাম যে আপনার রিসার্চ পেপারটা কিভাবে আপনি ইভ্যালুয়েট করবেন, আপনি নোভেলটি এবং রিলেভেন্সটা উপর লক্ষ্য রেখে, এই পয়েন্টগুলো যদি মাথায় রেখে আপনি আপনার রিসার্চ পেপারটাকে ইভ্যালুয়েট করেন, এবং ইভ্যালুয়েশনের সময় এবং জার্নাল সিলেকশনের সময় এই 3টা পয়েন্ট বা কোশ্চেন আপনার মাথায় রাখেন যে কার জন্য আপনার অডিয়েন্স কারা, এবং কিরকম জার্নালে আপনি কোন কোয়ালিটি জার্নালে আপনি পাবলিশ করতে চাচ্ছেন এবং কত দ্রুত পাবলিশ করতে চাচ্ছেন, এই বিষয়গুলো যদি আপনার মাথায় রাখেন, তাহলে আমার মনে হয় যে সেই হিসাবে আপনি আপনার টার্গেট জার্নালটা খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। কিসের মাধ্যমে পারবেন? আইদার আপনি সুপারভাইজারের সাহায্য নিয়ে অথবা জার্নাল যে ফাইন্ডারগুলো আছে, অথবা গুগল, পাবম্যাড, ওয়েব অফ সায়েন্স, এগুলো ইউজ করে। এবং এগুলোর ইউজ আসলে খুবই ইজি। আপনাকে এর জন্য আলাদা কোনো কিছু জানতেই হবে না। জাস্ট নামগুলো লিখে গুগলে সার্চ দেন, সবকিছু পেয়ে যাবেন। আর তারপরও যদি আপনি কোথাও কনফিউজ থাকেন, অবশ্যই আপনি আপনার জার্নালের সিমিলার টাইপ অফ পাবলিশড আর্টিকেল আপনি অবশ্যই কিছু পেয়েছেন, সেগুলো থেকেও একটা জার্নালে লিস্ট করতে পারেন। হ্যাঁ, তো এটা একটা খুবই ইজি একটা ওয়ে আপনার টার্গেট জার্নাল খুঁজে পাওয়া। তো এরপরে টার্গেট জার্নালের একটা লিস্ট করার পরে চেষ্টা করেন, আমি যে পয়েন্টগুলো আপনাকে বললাম যে
একটা জার্নালের কোন কোন ক্রাইটেরিয়া গুলোর উপরে ফোকাস করে আপনার জার্নালটা হচ্ছে সিলেক্ট করতে হবে অনেকগুলো জার্নাল থেকে। এবং হচ্ছে এই পয়েন্টগুলোর ভিতরে সবার প্রথম এইম অ্যান্ড স্কোপটা দেখেন। হ্যাঁ, তারপরে হচ্ছে জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টরটা অবশ্যই লক্ষ্য করবেন, অবশ্যই লক্ষ্য করবেন। এরপরে পাবলিকেশন চার্জ যেটা, এটা হচ্ছে আমি মনে করি যে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এবং জার্নালটা প্রিডেটরি কিনা, জার্নালটার হচ্ছে কোয়ালিটি কিরকম, এটা লোকাল জার্নাল কিনা, এই বিষয়গুলোর উপরেও একটু ভালো করে খেয়াল করবেন। এবং সবার শেষে চেষ্টা করবেন আপনার পুরো আর্টিকেলটা ফরম্যাটিং করার আগে আপনার সুপারভাইজারের সাথে কথা বলে তারপরে ফরম্যাটিং করার সুপারভাইজার সাজেশন অনুযায়ী। সো হোপফুলি আপনারা যদি এই যে টিপসগুলো বা এই স্টেপগুলো ফলো করেন, আপনাদের টার্গেট জার্নালের জন্য বা আপনাদের টার্গেট যে আর্টিকেলটা আপনার যে আছে সেটার জন্য একটা টার্গেট জার্নাল আপনি খুব সহজেই খুঁজে পাবেন। তো থ্যাংক ইউ। আজকের হচ্ছে লাইভ এই পর্যন্তই। হোপফুলি এই পয়েন্টগুলো আপনাদের উপকারে আসবে, বিশেষ করে যারা একেবারেই নতুন, যারা প্রথমবারের মতো একটা জার্নাল পেপার লিখেছেন এবং সেটা একটা জার্নালে সাবমিট করতে যাচ্ছেন। সিলেক্ট করব, এই জার্নাল সিলেক্ট করব। আসসালামু আলাইকুম।